আসসালামু আলাইকুম এসএসসি বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের সৌরভ ভাইয়া তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের সপ্তম অধ্যায় রসায়নের। সেটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তোমরা সবাই দেখতে পাচ্ছ বোর্ডে। তো এই চ্যাপ্টারটি আজকে তোমাদেরকে আমি পড়াবো, এবং এই চ্যাপ্টারে আসলে পড়াবো বলতে তোমাদের যেহেতু এসএসসির খুব বেশি দিন নেই, তাছাড়া হচ্ছে গিয়ে তোমাদের যাতে অল্প সময় ব্যয় করে তোমরা যাতে এই চ্যাপ্টারটা সুন্দর মতো শেষ করে ফেলতে পারো, এই চ্যাপ্টারের হালকা কিছু বেসিক দেখাবো। আর তারপর হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে আমরা কোশ্চেন সলভ করবো, বিশেষ করে বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করবো, এবং বোর্ড কোশ্চেনে কি কি আসে না আসে সেগুলো নিয়ে একটা ডিটেল অ্যানালাইসিস এই চ্যাপ্টারে দেখাবো। তো শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য একটা বোর্ড অ্যানালাইসিস আমি নিয়ে এসেছি রেডি করে। তো বিগত বছরগুলোতে কোন বছরে এই চ্যাপ্টার থেকে কতগুলো করে প্রশ্ন আসছে সবগুলো একটা ডিটেল এখানে আছে। তো আমরা এখানে দেখতে পাইতেছি যে প্রতি বছরই একটি সিগনিফিকেন্ট নাম্বার এমসিকিউ এবং সিকিউ আসছে এখান থেকে। যেমন ধরো বিশেষ করে এমসিকিউ দুইটা চারটা, ইভেন মানে চারটা করেও আসছে কয়েকটা বোর্ডে দেখা যেতেছে। তো কিছু সময় পাঁচটাও আসছে। ময়মনসিংহ বোর্ডে চারটা, রাজশাহী বোর্ডে চারটা। আর তাছাড়া সৃজনশীল প্রশ্ন তোমাদের প্রতি বছরই অন্তত একটা করে থাকতেছে, তো দেখা যাচ্ছে কিছু সময় দুইটা করে থাকতেছে। ইভেন দিনাজপুর রাজশাহী বোর্ড 2024 তিনটা ছিল এই অধ্যায় থেকে। তো এই অধ্যায়টি আসলে ছেড়ে দেওয়ার মতো না, এই অধ্যায়টি আমাদের ভালো মতো পড়া লাগবে তোমাদের। তো এই অধ্যায় যদি কেউ স্কিপ করে যাও, দেখবা যে এই অধ্যায়ে দুইটা তিনটা প্রশ্ন দিয়ে দিলে পরে আর মানে অপশন থাকবে না তোমার অ্যান্সার করার। তো এই চ্যাপ্টারটি ভালো মতো শেষ করা লাগবে। তো আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার আছে, আমরা এই চ্যাপ্টারে কি কি আসে প্রতি বছর বোর্ডে, কোন কোন টপিক থেকে কিভাবে কি আসে, তো সেসব টপিকগুলো বিস্তারিত তোমাদেরকে পড়াই দিব, যাতে এসএসসি তোমরা ভালোভাবে এই চ্যাপ্টারটা অ্যান্সার করতে পারো এবং ইজিলি শেষ করে ফেলতে পারো। তো শুরু করি। তো দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারের প্রথম টপিক রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। তো আমি হচ্ছে তোমাদের যেসব চ্যাপ্টারের টপিকগুলো আছে পড়ানোগুলা আসে ক্লাসে, মেইন ফোকাস হচ্ছে তোমাদের মানে বোর্ডে কি কি ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করানো এবং সেগুলোর উপর একটা ডিটেলড আইডিয়া তোমাদেরকে দেওয়া, যাতে তোমরা ইজিলি বোর্ডে A+ তুলতে পারো। আর এই জন্য যা যা বেসিক লাগে সেই বেসিকগুলো আমি একটু পড়ায় যাব, তবে সেগুলো আমি একটু দ্রুত শেষ করব যাতে তোমাদের সময় কম নষ্ট হয়। ঠিক আছে? তো শুরু করি। এখানে দেখতে পাচ্ছ রাসায়নিক বিক্রিয়ার দিক। তো রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, আমরা সবাই জানি। একটি হচ্ছে উভমুখী বিক্রিয়া, একটি হচ্ছে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া ইংরেজিতে বলে হচ্ছে গিয়ে ইরিভার্সিবল রিঅ্যাকশন। তো যেসব বিক্রিয়াগুলো হচ্ছে জাস্ট মানে বিক্রিয়ার যে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ থেকে আবার বিক্রিয়কে ব্যাক করে না। তো উদাহরণ যদি দেই, যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হইতেছে, কার্বন একটা গ্যাস। তো এই বিক্রিয়া যখন কমপ্লিট হইতেছে কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়ে উড়ে যেতেছে। তো এই বিক্রিয়াটা কার্বন ডাই যেহেতু গ্যাস হয়ে উড়ে যেতেছে, তো ক্যালসিয়াম শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেটে ব্যাক করার কোনো চান্স নেই। তো এই বিক্রিয়াটা কি ব্যাক করবে? ব্যাক করবে না। তো বলা যাচ্ছে এটা একটা একমুখী বিক্রিয়া। আর যদি আমরা উভমুখী বিক্রিয়া একটা উদাহরণ দিই, যেমন ধরো হচ্ছে গিয়ে H2 প্লাস I2 থেকে আমাদের কি তৈরি হয়? HI তৈরি হয়। তো একটি উভমুখী বিক্রিয়া উভমুখীটাতে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে, যে যে যাইতেছে আবার আসতেছে। তো হচ্ছে এইভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে উভমুখী বিক্রিয়া। তো একটু উভমুখী বিক্রিয়া উদাহরণ। তারপর হচ্ছে গিয়ে তাপের পরিবর্তন। তাপের পরিবর্তনের উপর ভিত্তি করেও রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে গিয়ে তাপ উৎপাদী বিক্রিয়া, একটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কি হয়? তাপ উৎপাদী মানে তাপ উৎপন্ন হইতেছে, আমরা এই শব্দটা দিয়ে বুঝতে হবে। তাপ উৎপাদী মানে তাপ উৎপন্ন হইতেছে। তাপ উৎপন্ন হইতেছে মানে এই বিক্রিয়াটা যখন হয় তখন হচ্ছে এই বিক্রিয়া থেকে তাপ উৎপন্ন হয়, এই বিক্রিয়া তাপ উৎপন্ন করে পরিবেশে। তো পরিবেশে যেহেতু এই বিক্রিয়া থেকে তাপ উৎপন্ন হয়, তখন হচ্ছে এই বিক্রিয়া বলে তাপ উৎপাদী বিক্রিয়া। একটি রিঅ্যাকশন এখানে দেখতেছো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল NH3 উৎপন্ন করে এবং 92 কিলোজুল তাপ উৎপন্ন করে। তো আমরা দেখতে পাচ্ছি 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন মিলে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে, এবং সেটা পাশাপাশি 92 কিলোজুল তাপ উৎপন্ন করে। এই তাপটা পরিবেশে এই বিক্রিয়া থেকে উৎপন্ন হইতেছে। তো এই কারণে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া বলে। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় হচ্ছে কি আমরা যে ডেল্টা এইচ মানে হচ্ছে কি তাপ শক্তির পরিবর্তন। এই তাপ শক্তির পরিবর্তনটা হবে হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ধরি আমরা। তো এই ক্ষেত্রে আমাদের ডেল্টা এইচ এর ভ্যালুটা হবে হচ্ছে -92 কিলোজুল পার মোল। ঠিক আছে? তারপর আছে হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তো এখানে আমরা এই ওয়ার্ডটা থেকে বুঝছি তাপ হারায়। তাপ হারি মানে কি? তাপ হারাবে। তাপ শোষী, তাপ হারি বিক্রিয়া অথবা তাপ শোষী বিক্রিয়া। তাপ হারাবে অথবা তাপ বিক্রিয়াটা শোষণ করে নেবে, মানে পরিবেশ থেকে তাপটা বিক্রিয়া নিজের দিকে শোষণ করে নেবে। তো সেটা একটা উদাহরণ হিসেবে আমরা দেখা দিতেছে যে নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে 2 মোল নাইট্রোজেন অক্সাইড তৈরি করে, 2 মোল নাইট্রিক অক্সাইড তৈরি করে, এবং
এই বিক্রিয়াটা হওয়ার জন্য পরিবেশ থেকে আরো 180 কিলোজুল বিক্রিয়াটা নেয়। নাইট্রোজেন এবং অক্সিজেন তো লাগেই, এই বিক্রিয়ার জন্য আরো 180 কিলোজুল তাপ প্রয়োজন। সেটা কোথা থেকে নিবে? পরিবেশ থেকে নিবে, বাইরে থেকে দেওয়া লাগবে বিক্রিয়াকে। তো এই বিক্রিয়াটা কি করতেছে? তাপ শোষণ করতেছে। এই জন্য এটাকে বলে তাপশোষী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া, ইংরেজিতে এন্ডোথার্মিক বিক্রিয়া। তারপরে টপিকে আসি, একটু ফাস্ট যাবো, বুঝছো? মানে এই টপিকগুলো একটু ফাস্ট যাবো যাতে আমরা বোর্ড প্রশ্নগুলা ভালো মতো অ্যানালাইসিস করে সলভ করতে পারি, ঠিক আছে? এই টপিকগুলো আমরা একটু ফাস্ট যাবো আজকে। তো ইলেকট্রন স্থানান্তর, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা হয়। মানে এখানে যতগুলো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ দেখতেছো, দুই ভাগে ভাগ করতেছে আপাতত। তো ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে কি রেডক্স বিক্রিয়া আর একটা নন রেডক্স বিক্রিয়া। এখন বলো ভাইয়া রেডক্স বলতে কি বুঝাইছে? তো তোমরা বেশিরভাগ এটা জানো অলরেডি যে রেডক্স বলতে কি বুঝাইছে, তাও একটু বলে দিই। রেডক্স মানে হচ্ছে এখানে রেড দিয়ে বুঝাইছে রিডাকশন, অক্স দিয়ে বুঝাইছে অক্সিডেশন। রিডাকশনের বাংলা হচ্ছে বিজারণ, আর বুঝে দিতেছে অক্সিডেশন কি রিডাকশনের বিপরীত, তো এটার বাংলা হবে জারণ। জারণ, তো জারণ মানে কি ভাইয়া? জারণ মানে কি? মানে যেসব বিক্রিয়া হচ্ছে তোমার অক্সিডেশন এবং রিডাকশন হবে, একটা বিক্রিয়া হইতে গেলে যদি অক্সিডেশন হয় রিডাকশন হওয়াই লাগবে মাস্ট। তো অক্সিডেশন রিডাকশন যেসব বিক্রিয়া পাবো সেটাকে বলবো রেডক্স বিক্রিয়া, যে বিক্রিয়া অক্সিডেশন রিডাকশন হবে না সেটাকে বলবো নন রেডক্স বিক্রিয়া। তো রেডক্স বিক্রিয়া অক্সিডেশন হওয়া মানে কি? ইলেকট্রন ট্রান্সফার হবে। ইলেকট্রন স্থানান্তর হবে, ঠিক আছে? আর নন রেডক্সে বুঝতেছো, রেডক্সে যদি ইলেকট্রন স্থানান্তর হয়, তো নন রেডক্সে বুঝে দিতেছে যে এখানে ইলেকট্রন স্থানান্তর হবে না, ঠিক আছে? হবে না, ইলেকট্রন স্থানান্তর হবে না। তো আমরা বুঝতেছি তো এখানে ইলেকট্রন স্থানান্তর কিভাবে হয়? তো রিডাকশন, অক্সিডেশন, অক্সিডেশন মানে কি? জারণ। আমরা একটা জিনিস মনে রাখবো যে জারণ, তাই তো? জারণ মানে ছাড়ন, বুঝছো? এভাবে মনে রাখবো যে জারণ মানে ছাড়ন। কি ছাড়তেছে ভাইয়া? আমি যে জারণ মানে ছাড়ন লিখলাম, মানে ছাড়তেছে, জারণ মানে ছাড়বে, তো কি ছাড়বে? সেটা হচ্ছে ইলেকট্রন ছাড়বে। জারণ মানে ছাড়ন, কি ছাড়বে? ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ছাড়বে। ইলেকট্রন ছাড়বে মানে কি? ইলেকট্রন ত্যাগ করবে। তো যেগুলা ইলেকট্রন ত্যাগ করতেছে তার মানে তাদের জারণ হইতেছে। আর বিজারণ কি হবে? তার মানে উল্টাটা হবে স্বাভাবিক। তো জারণের মানে যদি ছাড়ন হয় মানে ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ত্যাগ করবে। তো বিজারণে কি হবে? ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে এটা উল্টাটা হবে বিজারণে। বিজারণে হচ্ছে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে? এইভাবে আমরা মনে রাখবো যে জারণ মানে ছাড়ন, মানে ইলেকট্রন ত্যাগ করবে। আর হচ্ছে গিয়ে মানে ইলেকট্রন ছেড়ে দিবে। আর বিজারণে কি হবে? ইলেকট্রনটা গ্রহণ করবে, ঠিক আছে? তো যেসব বিক্রিয়াতে এগুলো হবে সেটা হলো রেডক্স বিক্রিয়া। যেসব বিক্রিয়া এরকম ইলেকট্রন স্থানান্তর হবে না সেগুলোকে বলবো আমরা নন রেডক্স বিক্রিয়া। তারপর আসি, হ্যাঁ, জারণ সংখ্যা। জারণ সংখ্যাটা অনেক ইম্পর্টেন্ট টপিক, তোমাদের বোর্ডে প্রায়ই আসে জারণ সংখ্যা বের করা। তো জারণ সংখ্যাটা দিয়ে আমরা কি বুঝাই? তো হচ্ছে দেখবা যে যেগুলা ইলেকট্রন ছাড়ার প্রবণতা আছে, যেসব মানে ধরো মানে যে মৌলগুলা থাকে একটা ফর্মুলা, মানে একটা যৌগের ভিতরে যেসব মৌলগুলা থাকে, মৌলগুলা যদি ইলেকট্রন ছাড়ার প্রবণতা থাকে সেগুলো হচ্ছে একটি ধনাত্মক চিহ্নযুক্ত একটা সংখ্যা দ্বারা প্রকাশ করে। ইলেকট্রন যদি গ্রহণ করার প্রবণতা থাকে সেটাকে একটা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা প্রকাশ করে। আর হচ্ছে গিয়ে যে যৌগমূলক থাকে, যৌগমূলকের উপর যে সাইনগুলো থাকে +1 -1, যেমন হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামের উপর কি আছে? প্লাস আছে, তো প্লাস মানে কি? +1 আছে। তারপর ধরো হচ্ছে কার্বনেট, কার্বনেট যৌগমূলক কি? 2- আছে। এই 2- +1 এগুলো হচ্ছে কি? জারণ সংখ্যা। এই অ্যামোনিয়ামের জারণ সংখ্যা, এটা হচ্ছে কার্বনেটের জারণ সংখ্যা। আর যেগুলো হচ্ছে গিয়া ধরো ছাড়ার প্রবণতা থাকে অথবা গ্রহণ করার প্রবণতা থাকে সেই অনুযায়ী আমরা পজিটিভ বা ঋণাত্মক, মানে পজিটিভ বা নেগেটিভ চিহ্ন দিয়ে আমরা হচ্ছে জারণ সংখ্যাটা প্রকাশ করি। তো সেগুলোকে বলে জারণ সংখ্যা। তো এরপরে আসি, জারণ সংখ্যা বের করার কিছু নিয়ম আছে, তোমাদের বইয়েই আছে, তো আমি এখানে তোমাদেরকে আনছি তোমাদের দেখানোর জন্য। তো ধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে ধনাত্মক এবং অধাতু সময়ের জারণ সংখ্যা সবসময় ঋণাত্মক হবে। ধাতুর সময় জারণ সংখ্যা ধনাত্মক হবে এবং অধাতুর সময় জারণ সংখ্যা ঋণাত্মক হবে। কি হবে ভাইয়া? ধাতু মানে কি? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। তোমরা পর্যায় সারণী চ্যাপ্টারে পড়ছো যে ধাতু মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা।
তো ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা যদি থাকে, তো সেই ক্ষেত্রে কি হবে, এখানে দেখো কি লিখছি আমি। ইলেকট্রন ত্যাগ করার মানে ইলেকট্রন ছাড়ার প্রবণতা কি ধনাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় না? তার মানে আমরা বলতে পারি যে ধাতু মানে যদি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা থাকবে ওটার, তার মানে ধাতুর ক্ষেত্রে আমার জারণ সংখ্যা হবে ধনাত্মক। আর অধাতুর ক্ষেত্রে তার মানে কি, অধাতুক ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে, তো অধাতুর ক্ষেত্রে জারণ সংখ্যা হবে ঋণাত্মক। যেখানে আমরা লিখে দিচ্ছি দেখো। তারপর হচ্ছে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলে জারণ সংখ্যা সবসময় শূন্য হবে। নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের, নিরপেক্ষ যে যৌগ হয় যৌগের ক্ষেত্রে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা শূন্য হবে। তারপর হচ্ছে আধান বিশিষ্ট যেসব আয়নগুলো আছে, তখন হচ্ছে গিয়ে মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হবে। আর আধান বিশিষ্ট আয়নে যে পরমাণুগুলো আছে, পরমাণুগুলার মোট যে জারণ সংখ্যা আছে, মোট জারণ সংখ্যার যোগফলের সমানটা হবে পুরা আধান বিশিষ্ট আয়নটার জারণ সংখ্যার সমান। তারপর হচ্ছে ক্ষার ধাতুর সময় জারণ সংখ্যা সবসময় +1, মৃৎক্ষার ধাতুর সময় জারণ সংখ্যা সবসময় +2, ধাতব হ্যালাইডে হ্যালোজেন জারণ সংখ্যা -1, অধিকাংশ যৌগে হাইড্রোজেন জারণ সংখ্যা +1 হয়। কিন্তু ধাতব হাইড্রেট যেমন সোডিয়াম হাইড্রেট, সোডিয়াম হাইড্রেটে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -1, ঠিক আছে। আবার ধর HCl এ যাও, HCl এ হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, ঠিক আছে। তো আমার হচ্ছে নরমালি হাইড্রোজেন জারণ সংখ্যা +1 হবে, বাট ধাতুর সাথে যখন এটা হাইড্রেট হিসেবে থাকবে তখন জারণ সংখ্যা হবে -1। তারপর হচ্ছে অধিকাংশ যৌগে অক্সিজেন জারণ সংখ্যা -2 হবে, কিন্তু কিছু কিছু পারক্সাইড, পারক্সাইড H2O তে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। পারক্সাইড যাও H2O2 হাইড্রোজেন পারক্সাইড, সেটার ক্ষেত্রে অক্সিজেন জারণ সংখ্যা হবে কি -1। আবার যে সুপার অক্সাইড যাও, সুপার অক্সাইড হচ্ছে KO2, KO2 তে অক্সিজেন জারণ সংখ্যা হিসাব করে দেখবো হচ্ছে -1/2 আসতেছে, বুঝছো। এটা হচ্ছে সুপার অক্সাইড, এটা হচ্ছে অক্সাইড, এটা পারক্সাইড, এটা কি সুপার অক্সাইড। তারপর আসি, হ্যাঁ, রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া কয়টা উদাহরণ হচ্ছে তোমাদের হচ্ছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এই চারটা তোমাদের রেডক্স বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কোনটা, দুইটা জিনিস যোগ করা আছে, এখানে উদাহরণই তোমার দেখাই, সবগুলো একটা উদাহরণ আমি রাখছি। এই সংযোজন বিক্রিয়া মানে কি, যখন দুইটা মৌল যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন হবে, সেটাকে বলে হচ্ছে সংযোজন বিক্রিয়া। এখানে একটা কাহিনী আছে, সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি, যখন দুইটা মৌল অথবা যৌগ যুক্ত হবে, যুক্ত হয়ে একটা যৌগ উৎপন্ন করবে, সেটাকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। কিন্তু যখন মানে এখানে ম্যান্ডেটরি না যে দুইটাই মৌল থাকা লাগবে সংযোজন বিক্রিয়া হওয়ার জন্য, যে যোগ হয়ে একটা জিনিস তৈরি হবে, সেটাকে বলবো আমরা সংযোজন বিক্রিয়া। কিন্তু দুইটা যদি মৌলিক সংখ্যা হয়, মৌলিক সংখ্যা কি বলতেছি, দুইটা যদি মৌলিক পদার্থ হয় মানে মৌল হয়, দুইটা মৌল যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো সংশ্লেষণ বিক্রিয়া। মানে সংযোজন বিক্রিয়া হবে, সংযোজন বিক্রিয়া হবে না এমন না, সংযোজন বিক্রিয়ার স্পেশাল পার্ট হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তো সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে দুইটাই মৌলিক পদার্থ হওয়া লাগবে। এটা দিয়ে দিই, সংশ্লেষণ লিখে দিই তোমাদের। সংশ্লেষণ বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হওয়া লাগবে, দুইটাই বিক্রিয়ক, বিক্রিয়ক দুইটাই মৌল হওয়া লাগবে তোমার। বিক্রিয়ক সবগুলো মৌল হবে, ঠিক আছে। বিক্রিয়ক সবগুলো কি হওয়া লাগবে, মৌল হওয়া লাগবে, তখন এটাকে বলবো সংশ্লেষণ বিক্রিয়া। মানে এটা সংযোজন বিক্রিয়া হবে, সংযোজন বিক্রিয়া একটা স্পেশাল টাইপ হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তারপর হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়াতে কি হবে, বিয়োজন বিক্রিয়া কি হবে, একটি একটি যৌগিক পদার্থ ভেঙে দুইটা ভিন্ন ভিন্ন পদার্থ তৈরি হবে, দুইটা ভিন্ন ভিন্ন কি তৈরি হবে, এলিমেন্ট হতে পারে অথবা কম্পাউন্ড হতে পারে, দুইটা ভিন্ন ভিন্ন তোমার হচ্ছে মৌল হতে পারে, যৌগ হতে পারে, উৎপন্ন হবে। একটা ভাঙবে, একটা ভেঙে তৈরি হবে, ডিকম্পোজ মানে কি ভাঙা, তো সেক্ষেত্রে হচ্ছে একটা ভেঙে দুইটা জিনিস তৈরি হবে, এটা ডিকম্পোজিশন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি, একটা এটাকে রিপ্লেস করবে, একটা এটাকে চেঞ্জ করবে, হ্যাঁ, একটা চেঞ্জ করবে। তো এখানে কি আছে, যে জিঙ্ক আছে, এখানে টাইপার একটু কিভাবে লিখছে, এটা হবে লাগিয়া H2SO4। তো এখানে জিঙ্কটা কি করবে, এই দুইটা H কে এই H2 কে রিপ্লেস করবে, মানে চেঞ্জ করবে, H2 কে চেঞ্জ করে জিঙ্ক ওটা নিজের জায়গা নিয়ে নেবে। H2SO4 ছিল, H2SO4 কে চেঞ্জ করে ওটার জায়গায় জিঙ্কটা বসে যাবে, আর H2SO4 কে দূরে ধাক্কা দিয়ে সরায় দেবে, বুঝছো। সেক্ষেত্রে হচ্ছে গিয়া কি, এই জিঙ্কটা H2SO4 জায়গায় গিয়ে বসবে, H2 জায়গায় গিয়ে বসবে, জিঙ্ক সালফেট হয়ে যাবে, আর এই H2 তখন একা হয়ে যাবে, জাস্ট একটা H2 থাকবে, ঠিক আছে। আর দহন বিক্রিয়া মানে হচ্ছে, দহন বিক্রিয়া মানে কি, দহন মানে কি জ্বলা, জ্বলবে, তাই তো। মানে কোন একটা জিনিস হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সেটা হচ্ছে গিয়ে, ধরো হাইড্রোকার্বন যেগুলো আছে সেগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে
তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি আর তাপ উৎপন্ন করে, মানে জ্বালায়, অক্সিজেন দিয়ে এগুলোকে জ্বালায়, তো সেটাকে বলে দহন বিক্রিয়া। তো এগুলোকে বলে দহন বিক্রিয়া। এখানে হচ্ছে আমাদের এগুলো একটা পুরো রেডক্স বিক্রিয়া, এই চারোটাই। তারপরে নন রেডক্সের উদাহরণে আসি, প্রশমন বিক্রিয়া আছে, আর হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। এগুলো হচ্ছে রেডক্স না, হ্যাঁ, এগুলো রেডক্স হবে না, কারণ এখানে কোনো ইলেকট্রন স্থানান্তর হয় না। তো প্রশমন বিক্রিয়ার উদাহরণ কি, একটা অ্যাসিড থাকবে, একটা কি থাকবে, বেস থাকবে, মানে ক্ষার থাকবে। অ্যাসিড আর ক্ষার মিলে কি করবে, লবণ তৈরি করবে, আর হচ্ছে পানি তৈরি করবে, ঠিক আছে? এটা প্রশমন বিক্রিয়া। তারপর অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ মানে কি, নিচে অধঃক্ষেপ তৈরি হবে, মানে তলানি তৈরি হবে, বুঝছো? একটা বিক্রিয়াতে তুমি দুইটা জিনিস দিবা, পরে কি তলানি তৈরি হবে, এটা বলে অধঃক্ষেপণ বিক্রিয়া। সেটা ভুল লিখছে, সেটা হচ্ছে AgNO3, ঠিক আছে? AgNO3 হবে, তো NaCl আর AgNO3 বিক্রিয়া করে কি AgCl তৈরি করতেছে, NaNO3। এই AgClটা হচ্ছে নিচে তলানি জমতেছে, তলানি পড়তেছে, তো সেটা বলে অধঃক্ষেপণ বিক্রিয়া, মানে নিচে অধঃক্ষেপ হিসেবে জমা হইতেছে। এই Na2SO4 ব্যারিয়াম ক্লোরাইড মিলে ব্যারিয়াম সালফেট, এটাও নিচে তলানি হইতেছে, এটা পানিতে ডিসলভ থাকতেছে। আচ্ছা, তারপর আদ্য বিশ্লেষণ বিক্রিয়া। আদ্য বিশ্লেষণ মানে হাইড্রোলাইসিস বিক্রিয়া, এই পানির সাথে বিক্রিয়া করবে, মানে যেগুলো হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে ভাঙবে সেগুলোকে বলে আদ্য বিশ্লেষণ বিক্রিয়া। আর একটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া, সেটাও পানির সাথে বিক্রিয়া করবে। তুমি জিজ্ঞেস করতে পারো, ভাইয়া তাহলে দুইটাই তো পানির সাথে বিক্রিয়া করবে, আলাদাভাবে কেন লিখছে, দুটো আলাদা কেন, দুটো নাম আলাদা কেন, এটা পানি বিশ্লেষণ আর পানি যোজন কেন? তো এখানে হচ্ছে পানি বিশ্লেষণের ক্ষেত্রে হচ্ছে তোমার পানির সাথে বিক্রিয়া করে ভেঙে যাবে, ভেঙে গিয়ে মানে পানির সাথে একটা বিক্রিয়া সংঘটিত করবে, সেটা হচ্ছে কি সিলিকন ক্লোরাইড আর H2O বিক্রিয়া করে সিলিকন হাইড্রোক্সাইড হচ্ছে আর 4HCl হচ্ছে, হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর H2O বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে। তো এগুলো হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া। আর পানি যোজন বিক্রিয়া কোনো বিশ্লেষণ হবে না, জাস্ট পানিটা জাস্ট গিয়ে যুক্ত হয়ে যাবে, মানে পানি জাস্ট গিয়ে পাশে লেগে যাবে। এই যেমন কপার সালফেট, কপার সালফেট যদি 5 মোল H2O দেই, এটা কপার সালফেটের সাথে জাস্ট গিয়ে লেগে যায়, কোনো বিক্রিয়া করে না, জাস্ট গিয়ে কপার সালফেট ডট 5H2O হয়, বুঝছো? তো এটার বাংলা নাম হচ্ছে তুতে, মানে এটা বলে তুতে বলে, বা ইংরেজিতে বলে ব্লু ভিট্রিয়ল। এটা ইম্পর্টেন্ট নাম, তোমাদের অনেক সময় এই নাম দিয়ে এমসিকিউ দিয়ে দিতে পারে, এটা সংকেত কি আসতে পারে, এটা সংকেত আসতে পারে পরীক্ষায়। ব্লু ভিট্রিয়ল, এটা কালার হয় হচ্ছে গিয়ে গাঢ় নীল বা বেগুনি, ঠিক আছে? গাঢ় নীল বা গাঢ় বেগুনি হয়। তারপরে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ মানে হচ্ছে জাস্ট গাঠনিক সংকেত ভিন্ন হবে আর হচ্ছে আণবিক সংকেত সেম থাকবে, মানে দুইটা ইয়ের ভিতরে, দুইটা যোগের ভিতরে গাঠনিক সংকেত ভিন্ন হবে, বাট আণবিক সংকেত সেম থাকবে। মানে দেখো, তো এটা আণবিক সংকেত থেকে আণবিক সংকেত সেমই, বা দুইটা গাঠনিক সংকেতটা ভিন্ন, এটা বলে সমানুকরণ বিক্রিয়া। তারপরে পলিমারকরণ, পলিমার মানে হচ্ছে গিয়ে অনেক বিশাল বড় চেইন, বিশাল বড় চেইন তৈরি হবে, এটা বলে পলিমারকরণ বিক্রিয়া। মানে হচ্ছে তোমার প্রভাবক, উচ্চ চাপ এবং তাপের প্রভাবে এক বা একাধিক যৌগের ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে একটা বড় একটা চেইন তৈরি করবে, সেটাকে বলে একটা বৃহদাকার অণু তৈরি করবে, সেটাকে বলে পলিমারকরণ বিক্রিয়া। এগুলো তোমাদের পরীক্ষায় আসলে সংজ্ঞা আসবে, অথবা 2 নম্বরে আসবে যে পলিমারকরণ বিক্রিয়া ব্যাখ্যা করো, এর থেকে বেশি কিছু এখান থেকে আসবে না, ঠিক আছে? এটা উদাহরণ দিয়ে দিচ্ছি, উদাহরণটা দেখে নিও। তারপর আসি লোহায় মরিচা পড়া। মানে বাস্তব ক্ষেত্রে কয়টা রাসায়নিক বিক্রিয়া আছে যেটা আমরা ডেইলি লাইফে দেখি, এবং সেটা হচ্ছে আমাদের প্রায় আমাদের সাথে ঘটে, বা এর অনেক কারণ আমরা জানি না। তো লোহার মধ্যে আমরা মরিচা পড়ে, দেখো না ভাইয়া, এটা কেন পড়ে? লোহার মধ্যে মরিচা পড়ে কারণ হচ্ছে গিয়ে ধরো বাইরের বাতাসের পানি এবং অক্সিজেনের সাথে এই লোহাটা বিক্রিয়া করে, বিক্রিয়া করে এই মরিচাটা তৈরি করে। মানে ধরো তোমার লোহা আছে ওটার ভিতরে, লোহাটা করতেছে কি পানি আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে চেঞ্জ হয়ে যেতেছে, চেঞ্জ হয়ে মরিচা তৈরি করতেছে, লোহা আর থাকতেছে না, লোহাটা চেঞ্জ হয়ে মরিচা তৈরি করতেছে। তো দেখবে যেগুলো বাইরের দিকে আছে, একটা লোহার খণ্ড নিবা, দেখবে তোমার বাইরের দিকের গুলো হচ্ছে যে মরিচা আগে বাইরে পড়তেছে, ভিতরে না, বাইরে পড়তেছে। কেন? কারণ এই বাইরের দিকের লোহাগুলোই বাইরের পানি, বাতাসের পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, তো এই জন্য হচ্ছে তখন মরিচা পড়ে। তো মরিচা বিক্রিয়াটা দেখে নিও, পরীক্ষা আসতে পারে 2 নম্বরের জন্য, 3ও দিয়ে দিতে পারে। তো আয়রন এবং অক্সিজেন আর হচ্ছে গিয়ে পানি বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করে, এটা ফেরিক হাইড্রোক্সাইড। এই ফেরিক হাইড্রোক্সাইড গিয়ে আবার বাতাসের পানির সাথে বিক্রিয়া করে ডট NH2 তৈরি করে, এটা তোমার মরিচের সংকেত, এটা বোর্ডে আসে অনেক সময়। মরিচের সংকেত। আচ্ছা, তারপর আসে কি তামা ও অ্যালুমিনিয়ামের ক্ষয়রোধ। তামা ও অ্যালুমিনিয়ামের ক্ষয়রোধ, এখানে কি হয় যে মানে কপার আর অ্যালুমিনিয়াম যারা আছে এরা হচ্ছে বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এসে কপার অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড একটা আস্তরণ তৈরি করে, এরূপে কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড যথাক্রমে রক্ষা পায়। তো কিভাবে ভাই আস্তরণ রক্ষা তৈরি করে, কিভাবে রক্ষা করলো? মানে এই কপার আর অ্যালুমিনিয়াম যে আছে এগুলো তো ধাতু,
এই ধাতুগুলো যখন বাতাসে রেখে দাও, এরা বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কপার অক্সাইড তৈরি করে কপার, আর অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে। তো তৈরি করে একটা আস্তরণ তৈরি করে ফেলে কপারের চারপাশে। ধরো এক খণ্ড আমি কপার নিছি, এটা একটা কপার, এটা একটা কপারের কলম। তো এটা হচ্ছে বাতাসে আছে, বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বাইরের দিকের পার্টটা আছে না, বাইরের দিকের পার্টটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা কপার অক্সাইড আস্তরণ তৈরি করে ফেলবে। তো কপার অক্সাইড আস্তরণ যদি তৈরি করে ফেলে, ভিতরে কি আর বাতাস ঢুকতে পারবে? পারবে না। তো ভিতরে বাইরে যে আস্তরণ তৈরি, ভিতরে বাতাস ঢুকতে পারতেছে না, তো ভিতরের কপার কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? করবে না। তো ভিতরের কপার যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া না করে, তখন হচ্ছে ভিতরের কপারটা বেঁচে গেল। তো বাইরে আস্তরণ তৈরি করে ভিতরের কপারটা বেঁচে যেতেছে। এইভাবেই হচ্ছে গিয়ে যে এদের ক্ষয় রোগটা হইতেছে। বুঝতে পারছো? তো এইভাবে কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড যথাক্রমে কপার ও অ্যালুমিনিয়ামের কে রক্ষা করে। ঠিক আছে, আসি তারপরে পিঁপড়া বা মৌমাছি কারণে জ্বালার নিয়ম, এটা ইম্পর্টেন্ট আছে, এটা পরীক্ষা 2 নম্বরে অনেক আসে। পিঁপড়ার মুখে বা মৌমাছির হুলে, পিঁপড়ার মুখে বা মৌমাছির হুলে, পিঁপড়ার মুখে বা মৌমাছির হুলে এক ধরনের অ্যাসিড থাকে। মানে পিঁপড়ার মুখে বা মৌমাছির হুলে অ্যাসিড থাকে, ওই অ্যাসিড গুলা হচ্ছে যখন আমাদের কামড় দেয়, এই অ্যাসিডটা আমাদের শরীরের সাথে লেগে জ্বালা পোড়া তৈরি করে। দেখছো না, পিঁপড়া কামড়ালে জলে ব্যথা করে, মৌমাছি কামড়ালে ব্যথা করে, এই অ্যাসিডটা হচ্ছে আমাদের শরীরের সাথে লেগে জ্বালা পোড়া করে, ব্যথা করে। এবং এই জন্য আমাদের কি করা লাগবে? অ্যাসিডকে কি প্রশমিত করা লাগবে। অ্যাসিড প্রশমিত আমরা কিভাবে করব? আমাদের ক্ষার লাগবে। তো এই জন্য হচ্ছে ওই ক্ষতস্থানে চুন ব্যবহার করা। চুন আমরা সবাই জানি, চুন হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ, ক্যালসিয়াম অক্সাইড। চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তো এই ক্ষার যদি আমরা তখন হাতের কাছে চুন থাকে, এই চুনটা যদি দেই, তখন হচ্ছে গিয়ে আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটা প্রশমিত হয়, তখন আমরা জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে যায়। তো অ্যাসিডটা কি অ্যাসিড থাকে ভাইয়া? তো কি অ্যাসিড থাকে? অ্যাসিড থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড থাকে, বুঝছো? ফর্মিক অ্যাসিড থাকে। অর্গানিকে পড়বা, অর্গানিক সঙ্গে হচ্ছে CH3COOH, এটা থাকে। ঠিক আছে, অ্যাসিড থাকে। তারপর শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন, এটা আমরা সবাই জানি, বায়োলজিতে পড়ছি যে শ্বসন প্রক্রিয়া একটা বিক্রিয়ার মাধ্যমে আমাদের শক্তি উৎপন্ন হইতেছে, এটা বায়োলজিতে সবাই পড়ছি যে গ্লুকোজ আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করে। অ্যান্টাসিডের ব্যবহার, এটা তোমরা হচ্ছে অ্যাসিড বেস চ্যাপ্টারে পড়বা, অ্যাসিড বেস চ্যাপ্টারে তোমাদের পড়ানো হবে অ্যান্টাসিডের ব্যবহার। এখানে হচ্ছে জাস্ট তোমাদের বলে রাখি, আমাদের পাকস্থলীতে বললি না আমার গ্যাস হইছে, অ্যাসিডিটি হইছে, গ্যাস হইছে, সেটা হচ্ছে HCl, পাকস্থলীতে হচ্ছে আমাদের HCl তৈরি হয়। তো হচ্ছে যখন HCl বেশি মাত্রায় তৈরি হয়ে যায়, তখন হচ্ছে আমাদের পাকস্থলী ব্যথা করে বেশি HCl এর জন্য। তো বেশি HCl কিভাবে কমাবো? অ্যাসিড বাড়লে কি আমরা কি এটা প্রশমিত করা লাগবে, প্রশমিত করার জন্য কি লাগবে? আমার ক্ষার লাগবে। তো বেশি HCl যদি হয়ে যায়, এর সাথে আমরা ক্ষার যুক্ত করব। তো আমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামে দুইটা ক্ষার আছে, এই দুইটা ক্ষার আমরা যুক্ত করব, যুক্ত করে লবণ আর পানি তৈরি করে আমরা কি HCl কে প্রশমিত করে ফেলবো। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে অ্যান্টাসিডে, অ্যান্টাসিড হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। অ্যান্টাসিড এই দুটো মিশ্রণ থাকে, তো এই জন্য আমরা পেটে অ্যাসিডিটি হলে অ্যাসিড খাই। ধরো ভুল কি বলতেছি আমি, মানে পেটে যদি অ্যাসিডিটি হয় তাহলে আমরা অ্যান্টাসিড খাই। তো অ্যান্টাসিড খেলে হচ্ছে ওই অ্যান্টাসিড যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, সেটা HCl এর সাথে বিক্রিয়া করে ওটাকে প্রশমিত করে ফেলে। জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস, এটাও সবাই জানো, মিথেন যে থাকে, মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি তৈরি করে। এটা একটা কি দহন বিক্রিয়া। ঠিক আছে, এটা একটা দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। আচ্ছা, তারপর হচ্ছে লাশ-এতেলিয়ার নীতি। লাশ-এতেলিয়ার নীতি অনেক ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষা এটা প্রতিবার আসেই। মানে এই চ্যাপ্টার প্রশ্ন দিলে এই চ্যাপ্টার থেকে এই টপিকে দেওয়ার সম্ভাবনা প্রায় 80%। তো হচ্ছে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থা যদি লাইনটা পড়ে রাখে, কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রায় 3টা ফ্যাক্টর যদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অনেকেই বুঝছো, অনেকেই বুঝো নেই। তো এটা যদি আমরা বুঝাইতে চাই, সেটা হচ্ছে গিয়ে বুঝায় বললে, বিক্রিয়ার একটা সাম্যাবস্থা থাকে, একটা বিক্রিয়া হইতে সাম্যাবস্থা থাকে, এর মধ্যে যদি আমি তাপ, চাপ, ঘনমাত্রা কিছু একটা চেঞ্জ করি, তখন এই চেঞ্জটা যে হইছে না, এই চেঞ্জটা হচ্ছে আমার কমান লাগবে, এই চেঞ্জটাকে ঠিক করা লাগবে। ঠিক করার জন্য বিক্রিয়াটা যেদিকে গেলে চেঞ্জটা ঠিক হবে, বিক্রিয়া তখন সেদিকে যাবে। উদাহরণ হিসেবে যদি বলি, আমি যে কোনো তাপমাত্রা বাড়াই দিছি, হ্যাঁ, তাপমাত্রা যে বাড়াই দিই, বিক্রিয়ার তাপ বেড়ে গেল না? তো বিক্রিয়াটা এমন ভাবে মুভ করবে যাতে বিক্রিয়ার তাপটা কমায়, মানে বাইরে যে তাপটা বাড়াই দিছি, তাপটা যাতে কমাইতে পারে। বুঝছো? তাহলে উদাহরণ দিলে ধরো N2 + 3H2, তোমাদেরকে পড়াইছি যে এটা হচ্ছে কি একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, মানে ΔH নেগেটিভ। ঠিক আছে, এটা একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, ΔH হবে নেগেটিভ।
তো N2 আর 3s2 মিলে 2NH3 তৈরি করতেছে, তাপ উৎপাদী বিক্রিয়া, মানে তাপ উৎপন্ন করতেছে এটা। এখানে যদি আমি তাপমাত্রা বাড়াই দিই, তাপমাত্রা তাপমাত্রা যদি আমি বাড়াই দিই তাহলে কি হবে? তাপমাত্রা বাড়াই দিলে ও কি যাবে? লাসে দিলে নিয়ম অনুযায়ী কি সাম্যাবস্থা, যদি আমি তাপমাত্রা বাড়াই দিই তাহলে কি ও কি যাবে? বিক্রিয়াটা এমন ভাবে মুভ করবে যাতে তাপমাত্রা কি করে কমে, তাই না? কমান যায়। বিক্রিয়াটা এমন ভাবে যদি আমার মুভ করান লাগে তাহলে আমরা কি করব? বিক্রিয়াটা দেখো, যে তাপ উৎপন্ন করতেছে, তো বিক্রিয়া সামনের দিকে গেলে কি করবে? তাপ বাড়বে না? তাপ তো বাড়াবে। মানে বিক্রিয়া যদি সামনের দিকে যায় তাহলে কি তাপ বাড়বে, মানে এটা থেকে যদি এটা তৈরি হয় তাহলে কি তাপও তৈরি হবে। আমার কি করবো? তাপমাত্রা যদি বাড়াই দিছি, তাপমাত্রা কমানো লাগবে। তো কমানোর জন্য আমরা কি করব? বিক্রিয়া তখন পিছনের দিকে মুভ করবে, কারণ পিছনের দিকে মুভ করলে বিক্রিয়াটা কি তাপ কমবে। তাপ কি হবে? অ্যাবজর্ব হবে। সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হইতেছে, তো পিছনের দিকে গেলে তাপ কমবে। তো সেক্ষেত্রে আমি যদি তাপমাত্রা বাড়াই দিচ্ছি, যেহেতু আমার তাপ কমানো লাগবে, আমার কমানোটা আমার টার্গেট। তো এই জন্য হচ্ছে আমি বিক্রিয়াটা পিছনের দিকে আসা শুরু করবে, যাতে কি কি হয়, তাপটা কমে যায়। বুঝতে পারছো? এটাই। তারপর যে ভিনে, আচ্ছা ঠিক আছে, তোমাদের বিভিন্ন টপিকগুলো মোটামুটি পড়াই ফেলছি। তো হচ্ছে এখন হচ্ছে মানে টপিক পড়াইছি হচ্ছে কি, আমি তোমাকে বললামই তো একটু ফাস্ট পড়াবো, টপিকগুলো একটু লাইটলি পড়াইছি। এখন হচ্ছে তোমাদের হচ্ছে কোশ্চেন সলভ করে করতে করতে বাকি টপিকগুলো কভার করে দিব, ঠিক আছে? কি কি আসে বোর্ডে এগুলোই তোমাদের মেইনলি ফোকাস করে সব টপিকগুলো পড়াইছি বেশি। তো এখন হচ্ছে সামনে বোর্ডে কি কি আসে সেগুলো আমার টপিকগুলো ধরে পড়াই দিয়ে ফেলি, তো কভার হয়ে যাবে পুরো চ্যাপ্টার। বুঝতে পারছো? তো শুরু করি। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের এমসিকিউ গুলো আমি তুলে নিয়ে আসছি সলভ করে দেওয়ার জন্য। তো সেগুলো সলভ করি। যে ভিনেগারের নিচের কোন অ্যাসিডটি উপস্থিত, সবাই জানো ভিনেগারে কি অ্যাসিড থাকে? ভিনেগারে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH, এটা আরেক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে? স্বাভাবিক, মৌমাছিতে কি থাকে বলছি? অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিড থাকে। মৌমাছি হলে কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। মৌমাছি কামড় দিলে সেটা কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। তো ফর্মিক অ্যাসিড যেহেতু এটা থাকে, তো এর মধ্যে কি ব্যবহার করা যেতে পারে? অ্যাসিড থেকে প্রশ্ন করার জন্য কি লাগবে আমার? বেস লাগবে। এখানে ভিনেগার অ্যাসিড হবে না, লবণ নিউট্রাল জিনিস হবে না, পানি নিউট্রাল হবে না, তো পলিচুন চাই, এটা কি ক্ষারক, ক্ষার, এটা এটা কি ব্যবহার করা যেতে পারে আমার? ঠিক আছে। তারপরে যাই, অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়? একটু আগেই পড়াইছি মাত্র। অ্যাসিড থাকে, অ্যাসিডের সাথে কি অ্যান্টাসিডে কি থাকে? বেস থাকে। অ্যান্টাসিডে কি থাকে? অ্যান্টাসিড কিসের মিশ্রণ পড়াইছি একটু আগে? অ্যান্টাসিড হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। তো এই দুটা মিশ্রণ যেহেতু থাকে, তো হচ্ছে ওটা কি HCl এর সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি হবে? প্রশমন বিক্রিয়া হবে, ঠিক আছে? প্রশমন বিক্রিয়া হবে। তারপরে আসি, H2SO4 প্লাস MgO বিক্রিয়ায় কি হয়? বিক্রিয়াটা আমি লিখি। অ্যাজ অলওয়েজ অ্যাসিড আর হচ্ছে গিয়া অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে, অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করছে, এটা কি প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়া কি হয়? তাপ উৎপন্ন হয়। হ্যাঁ, তাপ উৎপন্ন হয়। একটা জিনিস মনে রাখবা, প্রশমন বিক্রিয়া সবসময় তাপ উৎপাদী হয়, বুঝছো? প্রশমন বিক্রিয়াতে সবসময় তাপ উৎপাদী হয়। প্রশমন বিক্রিয়া কি হবে? তাপ উৎপাদী হবে। প্রশমন বিক্রিয়া কি হবে? তাপ উৎপাদী হবে। তাপ উৎপন্ন হয়, ইলেকট্রন স্থানান্তর ঘটে না ভাইয়া? প্রশমন বিক্রিয়া কি বলছিলাম? নন রেডক্স বিক্রিয়া, এখানে কোনো ইলেকট্রন স্থানান্তর হয় না, তো এটা হবে না। অদক্ষেপ পড়ে না? পড়ে না। তো সেক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে 1। তারপর সেই 2 মোল ফেরাস ক্লোরাইড আর ক্লোরিন গ্যাস উৎপন্ন করে 1 মোল ফেরিক ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াটা কি? সমানুকরণ বিক্রিয়া। দুইটা কি একটা সমানো না? সমানো না, তো সমানুকরণ বিক্রিয়া হবে না। তখন বলা যেতেছে 2 আর 1 যেহেতু হবে না, বাকি অপশনগুলো দেখো 2 আর 3 হয় বলা যেতেছে, তাও আমরা করি। জারণ বিজারণ বিক্রিয়া, হ্যাঁ জারণ বিজারণ বিক্রিয়া, একটা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কি হয়? জারণ বিজারণ বিক্রিয়া হয়। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কি ছিল? 0 ছিল। এখানে আয়রনের জারণ সংখ্যা কত ছিল? +2। এখানে কি আয়রন জারণ সংখ্যা কত হয়েছে? +3। ঠিক আছে।
আয়নের জারণ সংখ্যা কি চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে। তো তো সেক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া। আর দুটো যোগ হয়েছে না, দুটো যোগ হয়ে একটা যৌগ তৈরি হয়েছে, এটা কি সংযোজন বিক্রিয়া। এটাও হবে, এটাও হবে। অ্যান্সার কি 2 আর 3। তারপর কি H2SO পরে সালফার জারণ সংখ্যা কত? ইজি। তো কি পড়ছিলাম আমরা? একটা নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা কি হয়? 0 হয়। তো H2SO পরে জারণ সংখ্যা কি হবে? 0 হবে। তাহলে আমি করি এইচ এর কি, তারপরে ধরলাম আমি এক্স। এইচ এর জারণ সংখ্যা কত? +1। +1 ইন্টু 2 প্লাস এক্স প্লাস অক্সিজেনের কত? -2। -2 ইন্টু 4 ইকুয়ালস টু 0। যদি করি আমি 2 প্লাস এক্স মাইনাস 4 দুগুণে 8 ইকুয়ালস টু 0। সবগুলোর পাশে নিয়ে গেলে 8 - 2 ইকুয়ালস টু কত? 6 আসতেছে। +6 আসতেছে না? +6 আসতেছে। তো সালফার জারণ সংখ্যা কত? +6। H2SO পরে সালফার জারণ সংখ্যা কত? +6। বুঝতে পারছো? তারপর আসি Cr2O7 2 এর ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো কত? করি, ধরলাম ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? x। পুরাটা জারণ সংখ্যা কত হবে ভাইয়া? 2 বলছে না, তাই পুরা জারণ সংখ্যা কি হবে? 2 হবে না, -2 হবে। তো সেটাকে যদি আমি পরে যদি করি, ক্রোমিয়ামে ধরলাম আমি x, 2 ইন্টু এক্স, এইভাবে করে লিখলে x ইন্টু 2 প্লাস অক্সিজেনের কত? -2। -2 ইন্টু 7 ইকুয়ালস টু কত হবে? -2। 2x - 14 ইকুয়ালস টু -2। 14 এর পাশে চলে গেলে 2x ইকুয়ালস টু 14 - 2 ইকুয়ালস টু কত? 12। তাহলে x ইকুয়ালস টু কি হবে? 12/2 ইকুয়ালস টু কত? +6। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6। এটা অ্যান্সার। নিচের বিক্রিয়াটি কোন প্রকার? নিচের বিক্রিয়াটি কোন প্রকার? এটা মানে ভুল আছে তোমাদের, প্রশ্নটা মনে হয় ভুল আছে। প্রশ্নটা মনে হয় একটু ভুল আছে, একটু ডাটা শর্ট আছে প্রশ্নটার ভিতরে। আমরা দেখি দাঁড়া, প্রশ্নটা মনে হচ্ছে ডাটা শর্ট আছে, একটু দেখি। হুম, বইয়ের বইয়ের প্রশ্ন না এটা। তোমাদের বইয়ের প্রশ্ন না, এটা মানে এক্সট্রা স্লাইড আসছে, বুঝছো? এটা প্রশ্নটা ভুল আছে, এক্সট্রা স্লাইড আসছে। তুমি বলতো আচ্ছা না, ময়মনসিংহ বোর্ড 22। এটা এই কোশ্চেন দরকার নেই, এটা এক্সট্রা স্লাইড আসছে, এটা বাদ। এই কোশ্চেন ডাটা শর্ট আছে, কোনো বিক্রিয়া কিছু দেয়নি। আচ্ছা, এটি কোন ধরনের বিক্রিয়া? আচ্ছা, এখন আমরা হচ্ছে বিভিন্ন ইয়ের স্কুল কলেজের এবং হচ্ছে বোর্ডের প্রশ্ন সলভ করি। সেটা হচ্ছে কি আসছে, জিঙ্ক আর H2SO4 কি বলছে? এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা পড়াই ফেলছি যে জিঙ্কটা কি করতেছে? H2SO4 কে রিপ্লেস করে এখানে জিঙ্ক সালফেট তৈরি করতেছে, আর H2টা আবার জিঙ্কের জায়গার মতো খালি হয়ে যাচ্ছে, একা হয়ে যেতেছে। এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া? তো উদাহরণ কই আছে? আচ্ছা, এখানে প্রতিস্থাপন বিক্রিয়া, এই তো প্রশ্ন একটু ট্রিক খাটাইছে। প্রতিস্থাপন বিক্রিয়া না, কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া কি এক প্রকার কি জারণ বিজারণ বিক্রিয়া না? এটা জারণ বিক্রিয়া বলা যায় না, তো এটা কি বলা যায়? একটি জারণ বিক্রিয়া। কিভাবে? এখানে জিঙ্ক কি ছিল? এখানে জিঙ্ক কি ছিল? জিঙ্ক, জিঙ্কের এখানে কি ছিল? জিঙ্ক কি করছে? এখানে জিঙ্ক হচ্ছে 0, আর এখানে কি জিঙ্ক 2+ আছে, ঠিক আছে? জিঙ্ক 2+, মানে জিঙ্ক কি দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়ে গেছে, তার মানে কি জারণ হয়েছে না? জিঙ্কের জারণ হয়েছে। তো তো এই জন্য এটা জারণ বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, অ্যান্টাসিড জাতীয় উৎসেচনে কোন বিক্রিয়া ঘটে? এটা তোমাদের বইয়ের প্রশ্নই, একটু আগে পড়েছি, প্রশমন বিক্রিয়া। কোনটি জারণ সম্ভব নয়? এখন এখানে আসবে, জারণ সম্ভব, জারণ মানে কি? ছারণ, ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? জারণ সম্ভব নয় মানে কি? কোন ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তো কোনটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে না? দেখো, Fe2+, ও চাইলে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হইতে পারতেছে। S2+, S2+ কি? S এর জারণ সংখ্যা +6 পর্যন্ত যা আমরা জানি, তো চাইলে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে, বুঝছো? ও চাইলে মনে করো 2+ আছে, 4টা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে কি S6+ হয়ে যেতেছে, বুঝছো? ও কিন্তু চাইলে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে, কপার প্লাস আছে, চাইলে একটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ হয়ে গেল, বুঝছো?
কিন্তু ও কিন্তু চাইলে কোনো ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, কারণ ফেরাম 3+ লাস্ট। হ্যাঁ, আয়রনের ম্যাক্সিমাম জারণ সংখ্যা কি +3, ও চাইলে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, তো সেক্ষেত্রে ওর জারণ সম্ভব না। কেওটো ক্ষেত্রে অক্সিজেন জারণ সংখ্যা ইলেকট্রনকে পড়াইছি, অক্সিজেন জারণ সংখ্যা কত তা বের করে দেখাই দিই। পুরোটা তো 0 হবে জানি আমরা, তো পটাশিয়ামে কত +1 প্লাস অক্সিজেন ধরুন x × 2 = 0, twice x = -1, x এর কি হবে -½ ঠিক আছে, -½ তো কেও2 যোগে অক্সিজেন জারণ সংখ্যা কত -½ তারপর নিচের কোন যোগে পি এর জারণ সংখ্যা ঋণাত্মক, দেখো এখানে পি এর জারণ সংখ্যা কত, এখানে কি এটা ক্ষেত্রে হচ্ছে 2x প্লাস -2 × 3 = 0, এখান থেকে আসে তোমার 2x = 6, x = +3, মানে পজিটিভ আসছে। PCl3 তে দেখো x প্লাস -1 × 3 = 0, x = 3 আসতেছে। এখানে দেখো হাইড্রোজেনের কত +1 করে না, তাহলে তিনটার জন্য কি হাইড্রোজেনের কত +1 × 3 = 0, তাহলে x = -3, এর ক্ষেত্রে -3 আসতেছে, এদের +3 আসছে, +3 আসছে, -3, এর ক্ষেত্রে দেখবা তোমার কত আসে +1 × 3 প্লাস x প্লাস -2 × 3 = 0, যদি করো তাহলে কি আসে x = 6 -3 = কি +3 আসতেছে, ঠিক আছে। এর ক্ষেত্রে কি আসতেছে +3 আসতেছে, এর ক্ষেত্রে নেগেটিভ আসছে, তার মানে এটা তোমার অ্যান্সার, কোনটি হচ্ছে ঋণাত্মক চাইছে, তো এটা তোমার অ্যান্সার, ঠিক আছে। তারপর আসি স্বাভাবিক অক্সাইডের জারণ সংখ্যা, সবাই পারি স্বাভাবিক অক্সাইডের জারণ সংখ্যা কত -2, তারপর হচ্ছে CaCl যোগে কার্বনের জারণ সংখ্যা একেবারে নরমালি করবো আর কি, ইজি, x প্লাস হাইড্রোজেন এর কত +1, ক্লোরিনের কত -1, -1 × 3 = কত 0, x = 3 - 1 = 2, তাহলে কি আসবে +2 আসবে। তোমাকে যদি প্রশ্ন করে CH2Cl2 এটাতে কার্বনের জারণ সংখ্যা কত, CH2Cl2 এখানে কার্বনের জারণ সংখ্যা কত, x ধরলে হাইড্রোজেনের কত +1 × 2, এখানে কি আসে -1 × 2 = 0, করি আমি x = 2 - 2 = 0, মানে এটার ক্ষেত্রে তোমার কার্বনের জারণ সংখ্যা কত 0 আসে, 0, বুঝছো, কার্বনের জারণ সংখ্যা কত আসে 0 আসে, ঠিক আছে 0, আর এটার ক্ষেত্রে কত আসে +2, ঠিক আছে। আচ্ছা, সোডিয়াম থায়োসাইড যোগে সালফারের জারণ সমান কত, সেম ভাবে বের করে তোমাদের জন্য রেখে দিলাম, এটা করবো না, বুঝছো, তোমাদের অনেকগুলো জারণ সংখ্যা মান করাইছি, এটা করবো না, আচ্ছা করাই দিই পরে। সালফারের সংকেতটা তোমরা জানো মনে হয় Na2S2O3, কিন্তু পড়ি সোডিয়ামে কত +1 × 2, তারপরে দিলাম x, তাহলে twice x প্লাস অক্সিজেন কত -2 × 3, twice x = কত আসবে 6 - 2 = 4, x আসছে +2, এর অ্যান্সার হচ্ছে +2। নিম্নের কোনটিতে জারণ বিজারণ ঘটে, আমরা জানি প্রশমন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া না, পানি জারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া না, আর্দ্র দূষণ বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া না, শুধুমাত্র দহন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া। কোন শ্রেণী বিক্রিয়া সর্বদাই তাপ উৎপাদী, একটু আগে তোমাদের পড়াইছি প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদী হয় সবসময়। কোনটি মরিচার সংকেত, মরিচ সংকেত তোমাদের পড়াইছি Fe2O3.NH2O, এই তোমাদের মরিচার সংকেত। Fe2O3 যোগে লৌহের জারণ মান কত, ঠিক আছে, লৌহের জারণ বের করো, আয়রনের 2x ধরলাম, তো 2x, আর অক্সিজেনের কত -2 × 3 = 0, 2x = ওর পাশে গেলে কি হবে, আচ্ছা হ্যাঁ 2x = ওর পাশে গেলে কি হবে 3 × 2 = 6 + 6, কত আসে x = কত আসে +3, এর অ্যান্সার কি হবে +3, ঠিক আছে। তোমার যদি আসে Fe3O4, Fe3O4 এর জারণ সংখ্যা কত,
সেম করে হলো 3x প্লাস -2 × 4 = 0, x = কত আসবে 8/3, এটা হলো গিয়া প্লাস 2.667, বুঝছো এর অ্যান্সার এটা। তো এটাও আসতে পারে, বোর্ডে দিয়ে দিতে পারে, পড়াই দিলাম। নিচে কোন বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় তাপের প্রভাব রয়েছে? তাপ তো না, চাপের প্রভাব রয়েছে। চাপের প্রভাব কখন থাকে? দুইটার যদি মোল সংখ্যা ভিন্ন হয়। হ্যাঁ, এটা মনে রাখবা যে সাম্যাবস্থায় চাপের প্রভাব, সাম্যাবস্থায় চাপের প্রভাব মানে হচ্ছে গিয়ে একটা রিঅ্যাকশনে যে দুই পাশে গ্যাসের মোল সংখ্যা ভিন্ন হয়, মোল সংখ্যা ভিন্ন হইলে এটা চাপের প্রভাব থাকে। মোল সংখ্যা কম বেশি হইলে তখন হচ্ছে এক দিক থেকে আরেক দিকে শিফট করে চাপের প্রভাব দিলে। তো এখানে মোল সংখ্যা কত? এখানে 1 মোল 2 মোল, এখানে কত আছে 5, এখানে কত আছে 1 মোল 2 মোল 3 মোল, এখানেই ভিন্ন, বুঝছো? তোমার এইটাতে তোমার চাপের প্রভাব আছে। বা এগুলো মিলে দেখো, এখানে 2 মোল আছে, এখানে তোমার 2 মোল আছে, তো এটা হবে না। এখানে কি আছে 1 মোল আর 1 মোল কত 2 মোল আছে, এখানে তোমার 2 মোল আছে, হবে না। এখানে 1 মোল 1 মোল 2 মোল আছে, এখানে তোমার 2 মোল আছে, হবে না। শুধু এটাতে চাপের প্রভাব আছে। তারপরে যাই N2 3H2 3H2 2 NH3 প্লাস 92 কিলোজুল। আচ্ছা ঠিক আছে, এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া? বিক্রিয়াতে কিসের প্রভাব আছে? ঘনমাত্রার প্রভাব সবসময় থাকবে, কারণ তুমি চাইলে ঘনমাত্রা চেঞ্জ করলেই ওটার উপর, ওটা কি লাসেতিলা প্রিন্সিপাল অনুযায়ী ওটার প্রভাব চেঞ্জ হবে। কারণ ঘনমাত্রা তুমি যদি বিক্রিয়াকে বাড়ায় দাও, বিক্রিয়া কি রিঅ্যাকশনটা কি যাবে, বিক্রিয়া ঘনমাত্রা কমাইতে, তখন ওটা সামনের দিকে প্রসিড করবে, যাতে বিক্রিয়ার ঘনমাত্রা কমে ওটা উৎপাদে পরিণত হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হবে? ঘনমাত্রার প্রভাব আছে, তাপমাত্রার প্রভাব এখানে আছে, কারণ এখানে কি কিলোজুল লেখা আছে। তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব আছে, এখানে কি 4 মোল, এপাশে কি 2 মোল, তখন চাপের প্রভাব আছে। তাহলে অ্যান্সার কি 1 2 3। তারপর Na প্লাস NO2, ঠিক আছে, তোমাদের এমসিকিউ মোটামুটি শেষ করছি। দেখবে এগুলা থেকে ঘুরে ফিরে আসে, এগুলা থেকে মোটামুটি ঘুরে ফিরে আসবে, হয়তো একটু ডিজিট চেঞ্জ করে দিবে, অথবা তোমাদের এতগুলো জারণ মান বের করে পড়েছি না, অন্য একটা মৌল দিয়ে দিতে পারে, অন্য একটা যৌগ দিতে পারে, যে জারণ সংখ্যা বের করতে বলতে পারে। তো এগুলোর মধ্যে থেকে আসবে, টেনশন করো না, এমসিকিউ থেকে এর থেকে বাইরে আসবে না, বুঝছো? তো সেক্ষেত্রে আমরা পড়াই, এরপরে কিছু সিকিউ সলভ করি। যে Na প্লাস O2 প্লাস Na2O, আচ্ছা একটা বিক্রিয়া দিয়ে দিছে HNO3 প্লাস MgOH2। আচ্ছা ঠিক আছে, 1 নং সমীকরণ রেডক্স বিক্রিয়া, সমীকরণ সহ ব্যাখ্যা করো। 1 নং সমীকরণটি রেডক্স, এই বিক্রিয়াগুলো আমি শেষ কমপ্লিট, 1 নং বিক্রিয়াটাই করি। 1 নং বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া, সমীকরণ সহ ব্যাখ্যা করো। কিভাবে করবা? তোমার দেখান লাগবে যে এটা একটা রেডক্স বিক্রিয়া, ঠিক আছে? দেখো যে 1 নং বিক্রিয়াতে কি হয়েছে, সোডিয়াম কি হয়েছে, সোডিয়াম ছিল, সোডিয়াম 2 প্লাস হয়েছে, এখানে দেখা যাচ্ছে দুইটা সোডিয়াম লেখা, বিক্রিয়াটাকে সুন্দর মতো ব্যালেন্স করে লিখবো আমরা। তো বিক্রিয়ার অ্যান্সার 2Na প্লাস O2 কনভার্ট হয়ে Na2O হইতেছে, ঠিক আছে? এখানে Na কি ছিল, নিরপেক্ষ ছিল, এর জারণ সমান কত ছিল 0, এই জারণ কত ছিল 0, ঠিক আছে? ও হচ্ছে কি করছে, এখান থেকে কি হয়েছে +1, দুইটা +1 হয়েছে, তাই না? দুইটা দুইটা না, তো প্রত্যেকটা +1 করে না +2 আছে বলতে গেলে, তো প্রত্যেকটা +1 করে আছে। +1 করে যদি হয় তার মানে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে +1 হয়েছে, দুইটা এনে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা +1 হয়েছে। আর এখানে অক্সিজেনে কি ছিল 0 ছিল, ও কি করছে, আচ্ছা ওয়েট, বিক্রিয়াটা ব্যালেন্স হয়নি তো, ব্যালেন্স হয়নি, এই সুন্দর ব্যালেন্স করে হারাবে, ভুল লিখছিলাম। মানে কি হবে, Na প্লাস O2 Na2O, অক্সিজেন দুইটা না, দুইটা অক্সিজেন এখানে দুই দেওয়া লাগবে, এখানে দুই দেওয়া লাগে, সোডিয়াম করে 4টা, তুমি 4 হবে, ঠিক আছে? এখন ব্যালেন্স হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখানে কত ছিল 0, 0 থেকে ও দুইটা ইলেকট্রন ত্যাগ করে এখানে হয়েছে দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কি হয়েছে +1 হয়েছে, ঠিক আছে? +1 হতে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা তো না টোটাল 4টা ইলেকট্রন ত্যাগ করছে আর কি, 4টা ইলেকট্রন, 4টা সোডিয়াম 4টা ইলেকট্রন ত্যাগ করে 4টা Na প্লাস হয়েছে, 4টা Na প্লাস গিয়ে দুইটা গিয়ে বিক্রিয়া করছে, 2 মোল তৈরি হয়েছে। আর এখানে কি হয়, অক্সিজেন কি 0 ছিল, অক্সিজেন করছে কি প্রত্যেকটা অক্সিজেন দুইটা করে ইলেকট্রন গ্রহণ করবে, তো এখানে কি দুইটা অক্সিজেন আছে, দুইটা অক্সিজেন কি 2 গুণে 4টা ইলেকট্রন গ্রহণ করবে, তো অক্সিজেন কি 4টা ইলেকট্রন গ্রহণ করছে,
বিক্রিয়ার মাধ্যমে যদি তোমরা দেখাও, তোমাকে কি বলছে, সমীকরণের মাধ্যমে দেখাইতে বলছে। তোমাকে বলছে সমীকরণ সহ ব্যাখ্যা করো। সমীকরণ সহ ব্যাখ্যা করি আমি। এটাকে বলা যায় কি, সোডিয়াম, 4টা সোডিয়াম, 4টি জন ত্যাগ করছে, দেখাও। একটা সোডিয়াম থেকে কি হয়েছে, 4টা সোডিয়াম প্লাস প্লাস 4 ইলেকট্রন উৎপন্ন হয়েছে। হ্যাঁ, 4টা ইলেকট্রন ত্যাগ করছে। আর অক্সিজেন কি করছে, অক্সিজেন O2 আছে না, O2 কি করছে, 4টা ইলেকট্রন গ্রহণ করছে। 4টা ইলেকট্রন গ্রহণ করে ও হচ্ছে 2টা O2 মাইনাস তৈরি করছে। ঠিক আছে, 2টা O2 মাইনাস তৈরি করছে। তৈরি করার পরে ওরা কি করবে, এখন বিক্রিয়া করবে 4Na প্লাস O2। এখানে কি হবে, এই 4টা ইলেকট্রন, এই 4টা ইলেকট্রন কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে গিয়ে তখন এখানে উৎপন্ন হইতেছে এই যে Na আছে না, তো একটা O2 এর সাথে, O2 মাইনাসের সাথে কয়টা Na যুক্ত হবে, 2 মাইনাসের সাথে কি 2টা প্লাস যুক্ত হবে, 2টা Na লাগবে। তো 2টা Na দিলে Na2O হইবে 2 মোল। ঠিক আছে, এটাই তোমার বিক্রিয়া। এটা দেখাই দিলে তোমার 3 এ 3। আর দু একটা যেগুলো মুখে যেসব কথাগুলো বলছি এখান থেকে কিছু লাইন তুমি এখানে লিখে দিবা খাতায়। তারপর আসি 4 নাম্বার। কি বলছে, 2 ও 3 নং বিক্রিয়া, হ্যাঁ 2 ও 3 নং বিক্রিয়ার একই ধরনের বিক্রিয়া কিনা, সমীকরণ সম্পূর্ণকরণ সহ ব্যাখ্যা করো। সমীকরণ সম্পূর্ণ করে দাও, এখানে করে দিই। Mg কি করবে, এর সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, 2টা OH আছে না, 2টা OH এর জন্য কয়টা H লাগবে, 2টা লাগবে। তো 2টা লাগবে, তো 2টা যদি দেই তাহলে কি হবে, MgNO3 2 প্লাস 2 মোল H2O। এটা সম্পূর্ণ করো, এটা কি হবে, ফেরাস সালফেট না, তো ফেরাস সাথে আমার 2টা হলে 2টা হবে, 2টা হলে Na2SO4 প্লাস ফেরাস হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা তৈরি হবে। আর যদি একই ধরনের বিক্রিয়া কিনা, দেখো এখানে কি, এটা কি অ্যাসিড না, এখানে HNO3টা কি, HNO3টা কি, অ্যাসিড না, তো এটা অ্যাসিড, এটা কি বেস, মানে হচ্ছে কি ক্ষার। এই অম্ল এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করছে, এটা কি বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। 2 নং বিক্রিয়া বলা যায় তাহলে কি, প্রশমন বিক্রিয়া। এখানে কি এখানে কি, ও তো ক্ষার, ঠিক আছে, ও কি অ্যাসিড, ও তো অ্যাসিড না, ও কি একটা লবণ। লবণ আর ক্ষার মিলে একটা হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে আরেকটা লবণ তৈরি করছে। তো এখানে কি হবে, এখানে এই বিক্রিয়াটা দেখো ভাইয়া, এখানে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে না, এই ফেরাস হাইড্রোক্সাইড কি অধক্ষিপ্ত হবে, বুঝছো, অধক্ষিপ্ত হবে। তাহলে যদি অধক্ষিপ্ত হয় তো আমরা বলতে পারি এটা কি একটা অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপণ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি, তো সেটা শেষ, সেটা তো পড়াইলাম, ওটা বিক্রিয়া দেখা দিলাম, এটা প্রশমন বিক্রিয়া, ওরকম ব্যাখ্যা করে দিয়ে দিবা যে এখানে একটা আমি মুখে যেগুলো বলছি সেগুলো সুন্দর মতো খাতায় ব্যাখ্যা করে দিয়ে তুমি ফুল মার্কস পাবা, বুঝছো, ফুল মার্কস পাবা। তারপর দেখি 2mg প্লাস O2 দিয়ে কি MgO উৎপন্ন হইতেছে। আচ্ছা, ভালো কথা, এখানে ও একটু ভুল লিখছে, এখানে 2mgO হবে, মানে তোমার হচ্ছে প্রশ্নে ব্যালেন্স করে দিবে না, ব্যালেন্স নিজে করে নেওয়া লাগবে। তো এখানে MgO আর হচ্ছে H2SO4 বুঝে যেতেছে, এখানে MgO আর H2SO4, তাহলে এখানে কি H2 আর O2 মিলে মিলে কি H2 উৎপন্ন করছে, তো Mg আর SO4 মিলে কি হবে, এখানে কি হবে, বুঝে যেতেছে এটা কি MgSO4 হবে। এগুলো হচ্ছে তোমার উদ্দীপক দেখলেই বুঝে যাবে এগুলো কি হবে। এ যৌগের অ্যাসিড জারণ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, করলাম, করি, আচ্ছা এখানে না করে এই জায়গায় করি, এই যৌগে অ্যাসিড জারণ সংখ্যা নির্ণয় করি। এই যৌগ কি MgSO4 আমি বের করে ফেলছি অলরেডি, তো এখানে জারণ সংখ্যা যদি বের করি, অ্যাসিড ধরবো কি x, Mg এর কত +2 ইন্টু 1 প্লাস এক্স প্লাস অক্সিজেনের কত -2 ইন্টু 4 ইকুয়ালস টু 0, 2 প্লাস এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0। এর দেখবো এক্স এর ভ্যালু আসে কত, +6 আসতেছে। তো এটা তোমার অ্যান্সার, ঠিক আছে, এটাই তোমার অ্যান্সার। তারপর উদ্দীপক সংঘটিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স বিক্রিয়া হলো, অন্যটি নন রেডক্স বিক্রিয়া, বিশ্লেষণ করো। এখানে দেখো নিচেরটা কি, প্রশমন বিক্রিয়া না, প্রশমন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া হয়, হয় না, তো প্রশমন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া হয় না, একদম দেখাবা কিভাবে,
এখানে কি আছে MgO, তাহলে Mg2 প্লাস আছে, সেভাবে না দেখে এভাবে দেখো MgO প্লাস H2SO4 প্লাস কনভার্ট হইতেছে কিসে MgSO4 প্লাস H2O, ঠিক আছে, এখানে কনভার্ট হইতেছে, ভালো কথা। তারপর হচ্ছে আমার এখানে এনজির সাথে দেখাবা কিভাবে, দেখাবা যেভাবে যে Mg2 প্লাস থাকতেছে প্লাস O2 মাইনাস থাকতেছে প্লাস দুইটা H প্লাস প্লাস একটা SO4 2 মাইনাস, বুঝছো? এরাই হচ্ছে গিয়া তারপরে বিক্রিয়া করতেছে। এই যে এমজিটা, এখানে এমজিটা চলে যেতেছে হচ্ছে গিয়ে কার সাথে, এই যে SO4 এর সাথে চলে যেতেছে, এই 2H আবার কি O2 মাইনাসের সাথে আসতেছে, এসে মানে এক্সচেঞ্জ করতেছে, মানে আয়নগুলো এক্সচেঞ্জ হইতেছে, ইলেকট্রনের কোনো ট্রান্সফার হইতেছে না ভিতরে, আয়নগুলো এক্সচেঞ্জ হয়ে তোমার এখানে তখন উৎপন্ন করতেছে MgSO4 প্লাস H2O, ঠিক আছে, এটাই, এটা দেখাইলে হবে। তারপর কি বলছে, তাহলে কি ইলেকট্রনের স্থানান্তর হয়েছে, হয় না, তার মানে কি নন রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া কোনটা, রেডক্স বিক্রিয়া তোমার সেই 1 নাম্বার হচ্ছে রেডক্স বিক্রিয়া। কিভাবে রেডক্স বিক্রিয়া, আগেরটার মতো করে দেখাই দিবা যে দুইটা Mg কি করতেছে, Mg2 প্লাস হইতেছে, ও কি 4টে ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে হয়ে যাবে কি 2Mg2 প্লাস O2, O2 কি করবে 4টে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কি হয়ে যাবে 2O2 মাইনাস, ঠিক আছে। তখন এরা দুজন হচ্ছে নিজেদের মধ্যে বিক্রিয়া করে, এটা একটা কাটাকাটি চলে যাবে, তখন বিক্রিয়া করে উৎপন্ন করবে দুইটা MgO, ঠিক আছে। এটা লিখলাম না, বুঝছো, লিখে নিও তোমরা, এটা উৎপন্ন করবে, তো এটা তোমার বিক্রিয়া, তার সাথে লিখিয়ে দিই 2Mg প্লাস O2, ঠিক আছে, এটা উৎপন্ন করবে। তো এইভাবে দেখাই দিবা যে জারণ বিজারণ হইতেছে, এখানে ইলেকট্রন ট্রান্সফার হইতেছে, এটা দেখা দিলে হয়ে যাবে, বুঝছো, যে রেডক্স বিক্রিয়া। তারপর কি ক্যালসিয়াম প্লাস 2HNO3, কি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট প্লাস H2 হইতেছে। আচ্ছা ঠিক আছে, 1 নং বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো, ইজি করতে পারবা। এখানে দেখো ক্যালসিয়াম কি আছে, ক্যালসিয়াম 0 আছে, ক্যালসিয়াম 0 আছে, ওখান থেকে কি 2 প্লাস হইতেছে, ঠিক আছে। এখানে হাইড্রোজেন হচ্ছে কি +1 করে আছে, এখানে কি 0 হইতেছে, এর জাস্ট তুমি অ্যারো দিয়ে দেখাই দিবা, আর তারপর হচ্ছে বিক্রিয়াটা জাস্ট এইভাবে করে দেখাই দিবা যে ক্যালসিয়াম কি করতেছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2 প্লাস প্লাস দুইটা ইলেকট্রন আলাদা হয়ে যেতেছে ক্যালসিয়াম থেকে, দুইটা আলাদা হয়ে ওই দুইটা ইলেকট্রনই আবার ক্যালসিয়ামের সাথে যুক্ত হইতেছে, বুঝছো, ওই দুইটা ইলেকট্রনই আবার হচ্ছে কেন সরি হাইড্রোজেনের সাথে যুক্ত হইতেছে, ক্যালসিয়াম ধরো আমি কি করতেছি ক্যালসিয়াম থেকে, ঠিক আছে, এর উৎপন্ন হইতেছে। আর হচ্ছে গিয়া NO3 মধ্যে থাকতেছে, দুইটা NO3 ছিল, দুইটা NO3 মতোই আছে, তো হচ্ছে এখানে লিখে দিবা যে 2H প্লাস ছিল, ওর আবার হচ্ছে ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে H2 হইতেছে, ঠিক আছে। বিক্রিয়াটা এখন দেখা দিবা যে ক্যালসিয়াম প্লাস 2H প্লাস কনভার্ট হইতেছে তোমার কি ক্যালসিয়াম 2 প্লাস প্লাস H2, এখানে এদের ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, ইলেকট্রন ট্রান্সফার কার হয় নাই, নাইট্রেটের, নাইট্রেটের কোনো ইলেকট্রন ট্রান্সফার হয় না, ও যেভাবে ছিল সেভাবেই আছে, শুধু আগে H এর জায়গায় ছিল, ওখান থেকে H থেকে চলে যেতেছে কোথায়, কার সাথে যেতেছে, ক্যালসিয়ামের সাথে যেতেছে, H থেকে পালায় ক্যালসিয়ামের সাথে যুক্ত হইতেছে, বুঝছো, আর H কে ধাক্কা দিয়ে আলাদা করে দিতেছে। তো সেক্ষেত্রে বলতে পারি ওটা কি দর্শকায়ন, ও যদি কোনো ইলেকট্রন ট্রান্সফার দর্শকায়ন, তখন আমরা লিখবো যে সেখানে না লিখে আমি এখানে লিখি, তারপর লিখবো হচ্ছে দর্শক আয়ন যোগ করে পাই, হ্যাঁ, যোগ করে পাই ক্যালসিয়াম আর 2H প্লাস দিয়ে দিতেছে ক্যালসিয়াম প্লাস 2H প্লাস সাথে NO3 যুক্ত হয়ে কি ছিল এখানে HNO3 ছিল, 2HNO3 ক্যালসিয়াম NO3 2 প্লাস H2, ঠিক আছে, এটাই, একটু লিখলেই হবে, আর কিছু লেখা লাগবে না, জারণ বিজারণ বিক্রিয়া লেখা হয়ে গেছে এটাতে। আর তারপরে কি আছে, তারপর আচ্ছা এটা আরেকটা বিক্রিয়া বলা যায়, এটা হচ্ছে কি একটা প্রতিস্থাপন বিক্রিয়া বলা যায়, আর প্রতিস্থাপন বিক্রিয়া সবসময় জারণ বিজারণ বিক্রিয়া হয়। আর 2 নং বিক্রিয়া সাম্যাবস্থার উপর চাপ ও ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করা, সেম, এখানে কি মোল সংখ্যা সেম আছে, সেম নাই, 2 মোল NO2 থেকে 2 মোল NO2 থেকে কি হইতেছে
1 মোল N2O4 হইতেছে। এই পাশে 2 মোল ছিল, পাশে 1 মোল আছে, সেম আছে, সেম নাই। তো চাপ বাড়ালে কি হবে? দেখো মোল সংখ্যা বেশি মানে চাপ বেশি, এটা অলওয়েজ মনে রাখবো, মোল সংখ্যা বেশি চাপ বেশি। তো এই পাশে চাপ বেশি হবে, চাপ কম, মানে রিঅ্যাকশন যত সামনের দিকে যাবে চাপ কি কমবে। তো আমাদের চাপ বাড়াই দেই, তার রিঅ্যাকশনটা কি চাপ কমাইতে যাবে না? তা কোন দিকে গেলে চাপ কমতেছে? ডান দিকে গেলে চাপ কমতেছে। আর সোজা বাংলা ভাষায় যদি আমি বলি যে চাপ যদি বাড়াই তখন বেশি মানে মোল সংখ্যা বেশি থেকে কমের দিকে যায় সাম্যাবস্থা। তো আমরা বলতে পারি সাম্যাবস্থা কি হবে, এখানে চাপ বাড়াই তো বেশি থেকে কমের দিকে যায়, বেশি থেকে কমের দিকে যদি যায় 2 মোল থেকে 1 মোল দিকে যদি যায়, তার মানে কি বিক্রিয়ার কি ফরওয়ার্ড রিঅ্যাকশন বাড়বে না? মানে কি সম্মুখ সম্মুখ বিক্রিয়াটা বাড়বে, বুঝছো? সম্মুখ বিক্রিয়াটা বাড়বে, পিছনে দিয়ে বিক্রিয়াটা বাড়বে না, কমবে। তো বলতে কি সম্মুখ বিক্রিয়া বাড়বে, তো চাপ বাড়াইলে কি হবে? সম্মুখ বিক্রিয়া বাড়বে, চাপ কমাইলে সম্মুখ বিক্রিয়া হ্রাস পাবে। তো কি কি লিখবা তুমি? চাপ বাড়ানোটা লিখে দিই, কমানোটা তোমরা লিখে নিবা। চাপ বাড়ালে পয়েন্ট আকারে লিখবে, এগুলো এগুলো দেখবে কি পয়েন্ট আকারে লিখলে তোমার পরীক্ষা নাম্বারটা বেশি পাবা। তো লিখবে যে চাপ বাড়াইলে কি কি হয় তার নিচে দেওয়া হলো, 1 নাম্বার দিয়ে লিখবা যে সাম্যাবস্থা ডানে অগ্রসর হবে। 2 নম্বরে লিখবা যে ডানে অগ্রসর হবে সাম্যাবস্থা, এটাকে লিখবা হচ্ছে গিয়ে, তারপরে 2 নাম্বার লিখবা যে ডানে অগ্রসর হলো সাম্যাবস্থা। ডানে অগ্রসর মানে কি সম্মুখ বিক্রিয়াটা বাড়তেছে, তার মানে কি বিক্রিয়ক কমবে, উৎপাদ বাড়বে। তারপর লিখবা, যত অপশন লেখা যায় বুঝছো ততই ভালো, তারা নাম্বার বেশি দিবে। সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। 3 নম্বরে লিখবা উৎপাদ বাড়বে। সুন্দর করে লিখবা, আমি দেখা যায় উৎপাদ কি বৃদ্ধি পাবে। আর সম্মুখ বিক্রিয়া হার যদি বাড়তে সামনে দিকে বিক্রিয়া মানে প্রসিড হবে, তার মানে কি উৎপাদ বৃদ্ধি পাবে। ঠিক আছে, 4 নাম্বার দিয়ে লিখবা বিক্রিয়ক হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাবে। ঠিক আছে, এটা লিখে দিলে হবে, এই 4টা অপশন লিখে দিলে হবে। আর ঘনমাত্রা প্রভাব সেম, ঘনমাত্রা বৃদ্ধি করে আমি যদি NO2 ঘনমাত্রা বৃদ্ধি করি, বিক্রিয়া সামনের দিকে আগাবে। কারণ কি NO2 ঘনমাত্রা যদি বাড়াইছি বিক্রিয়া কি চাবে? NO2 ঘনমাত্রা কমাইতে। তো বিক্রিয়া সামনের দিকে গেলি তো NO2 ঘনমাত্রা কমে N2O4 এ কনভার্ট হইতেছে। তো এখানে যদি ঘনমাত্রার প্রভাবটা যদি বলে, তাহলে লিখবা যে আমি NO2 যদি ঘনমাত্রা বৃদ্ধি করি বিক্রিয়া সামনের দিকে প্রডিউস হবে, মানে প্রসিড হবে। আর যদি আমি N2O4 ঘনমাত্রা বৃদ্ধি করি বিক্রিয়া পিছনের দিকে প্রসিড হবে, বুঝছো? এটাই লিখবা। তারপর কি এখানে বলছে HgCl2 প্লাস Hg থেকে Hg2Cl2 উৎপন্ন হইতেছে উদ্ভিদের 1 নং বিক্রিয়া জারণ বিজারণ ঘটে। দেখছো একই প্রশ্ন বারবার আসে। এই জারণ বিজারণের ব্যাখ্যাটা যে কয়বার আসে সবগুলো প্রশ্নে আছে একবার করে। তো জারণ বিজারণের ব্যাখ্যাটা অনেক ইম্পর্টেন্ট, তো এটা পরীক্ষায় আসে। তো এটা এটা আমি করবো না, এটা তোমরা করবা, বুঝছো? এটা নিজে করবা, নিজে করবা। এটা তোমরা নিজেরা করে আমাদের যে ডিএম স্টেশন স্কুলের যে গ্রুপটা আছে, তোমাদের 9, 10 এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতি যে গ্রুপটা আছে, সেই গ্রুপে তোমরা এই কোশ্চেনটা অ্যান্সারটা সাপ্লাই দিয়ে দিবা, বুঝছো? পারলে ক্লাস নোটটা সাপ্লাই দিয়ে দিবা, পুরো ক্লাস নোটটা এই কোশ্চেনটা থাকবে, সাথে ইনক্লুড করা থাকবে। তোমার নিজেদের মতো করে করে ওখানে অ্যান্সার করবে, দেখি কারা পারো, বুঝছো? কয়জন পারো আমি দেখবো। 1 নং বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটেছে ব্যাখ্যা করো। তো এটা তো নিজে করবা করবা নিজে করো। উদ্দীপকের 2 ও 3 নং বিক্রিয়া ভিন্ন প্রকৃতি ব্যাখ্যা করো। সেম ভাইয়া, যে 2 নং বিক্রিয়াতে আসো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস 3H2O, এখানে তোমার কি হইতেছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হইতেছে প্লাস 3টা HCl হইতেছে। ঠিক আছে, এখানে তোমরা দেখাবা যে পানি যুক্ত করতেছো না তুমি, তাহলে এটা কি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া পড়েছিলাম না, আর পানি বিশ্লেষণ বিক্রিয়া। তো এটা কি বলা যায়? পানি বিশ্লেষণ বিক্রিয়া। আরেকটা বলা যায় যে এখানে কি এটা কি অধক্ষিপ্ত হয়, বুঝছো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি অধক্ষিপ্ত হয়।
একটা বলা যায় অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া, ঠিক আছে, অধঃক্ষেপণ বিক্রিয়া। তারপর হচ্ছে 3 নাম্বারটাতে আসি। 3 নাম্বারটাতে হচ্ছে গিয়ে আহ, এই বিক্রিয়াটা কি, ক্যালসিয়াম ক্লোরাইড আর 6H2, এটা জাস্ট নরমাল ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 6H2 থেকে তোমার তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড ডট 6H2। তোমার কি বলছি, পানি জাস্ট দিয়ে জাস্ট মানে ক্রিস্টাল গঠন করার জন্য পানি দিয়ে জাস্ট যুক্ত হয়ে যায়, ডট দিয়ে যুক্ত হয়ে যায়, এটা কি বলে, পানি যোজন বিক্রিয়া, ঠিক আছে, এটাকে বলবো আমরা পানি যোজন বিক্রিয়া। আগে আছে পানি বিশ্লেষণ বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া, এটা কি পানি যোজন বিক্রিয়া, দুটা কি সেম, দুটা সেম না, বুঝছো, দুটা সেম না, দুটো সংজ্ঞা দেখাই দিবা, এই রিয়েকশন দেখাই দিবা, ফুল মার্কস পাবা, বুঝছো, ফুল মার্কস পাওয়া আসলে এই চ্যাপ্টার থেকে অনেক ইজি। তো দেখলা ভিন্ন প্রকৃতি, একটা পানি যোজন বিক্রিয়া, পানি বিশ্লেষণ প্রক্রিয়া, আর পাশাপাশি অধঃক্ষেপণ বিক্রিয়া বলা যায়, বুঝছো, এতটুকুই তোমার জন্য। এই কটা কোশ্চেন নিয়ে আনছি, তো এই কটা কোশ্চেন আসলে কি হয়েছে, তোমার বলো ভাই অনেক কম কোশ্চেন, তো আসলে আসলে কম কোশ্চেন না, এগুলোই আসে, এগুলোই আসে, আর ঘুরে ফিরে তেমন কিছু আসে না, তোমার এগুলোই আসবে। আরেকটা প্রশ্ন আসতে পারে, জারণ বিজারণ যুগপৎ ঘটে ব্যাখ্যা করো, এটা তোমাদের অলরেডি ব্যাখ্যা করে দিছি। দেখো এই যে এখানে যে আমি দেখাইলাম না, এটা দেখাইলাম, তবে এই যে এটা দেখাইলাম, এই দেখো এখানে জারণ হইতেছে, হ্যাঁ, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস জারণ হইতেছে, এটা কি বিজারণ হইতেছে না, এটা কি বিজারণ, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, দুইটা মিলে একটা ফুল বিক্রিয়া হয়, বুঝছো। জারণ বিজারণ যেহেতু এখানে হইতেছে, তো আমরা এখানে কি বলতে পারি, একটা হইলে একটা হবে না, মানে ধরো জারণে যে ইলেকট্রন ত্যাগ করে যে 4টি ইলেকট্রন তৈরি করতেছে, মানে বের হইতেছে, ওই 4টে ইলেকট্রনই গিয়ে আবার আরেকটা মৌলের সাথে যুক্ত হইতেছে, বুঝছো। তো একটা ঘটলে একটা ঘটতেই হবে, কারণ 4টে ইলেকট্রন কই যাবে, 4টে ইলেকট্রন ত্যাগ করছে, রাস্তাতে ইলেকট্রন পড়ে থাকবে না, ও গিয়ে আরেকটার সাথে যুক্ত হবে, বুঝছো। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার আরেকটার সাথে গিয়ে যুক্ত হইতেছে, এই জন্য তখন বিজারণ হইতে হবে, জারণ বিজারণ একসাথে হয়, এই জন্য কোশ্চেনটা সেরকম, জারণ বিজারণ যুগপৎ ঘটে ব্যাখ্যা করো। তো এগুলো ইজি, এগুলো তোমরা ইজিলি পারবা। তো সেক্ষেত্রে বলা যায় তোমরা মোটামুটি সবই পারবা। তো সবই পড়াই ফেললাম মোটামুটি, ঠিক আছে। তো হচ্ছে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টার যা যা পড়াইছি, যে টপিকগুলো পড়াইছি, এগুলো একটু মন দিয়ে পড়বা, আর যে কোশ্চেনগুলো সলভ করে এগুলো সলভ করলে তোমার এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার আর কিছু লাগবে না, বুঝছো, মানে এসএসসির জন্য তোমাদের এই চ্যাপ্টার আর কিছু লাগবে না, এই চ্যাপ্টার তোমরা এই প্লাস কনফার্ম। আজকে ক্লাস তোমরা ঠিক মতো করো, যে ম্যাথগুলো একটু সুন্দর মতো বুঝে করো, বুঝো, আশা করি সুন্দরভাবে বুঝাইতে পারছি, না বুঝলে তোমরা হচ্ছে কমেন্টে জানাবা, কমেন্ট করে জানাবা কি কি বুঝতেছো না, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর না হলে তোমাদের আমাদের গ্রুপেও জয়েন হয়ে ওই গ্রুপে তোমরা হচ্ছে কোশ্চেন করতে পারো। তো সবার জন্য কোশ্চেন ওখানে উন্মুক্ত, কোশ্চেন করলে আমরা অবশ্যই অ্যান্সার দিব, বুঝছো, আমরা যারা আছি। তো সেক্ষেত্রে তোমরা সবাই হচ্ছে যাদের প্রবলেম থাকে জানাবা। আর এই চ্যাপ্টার করলে তোমাদের এসএসসি এ প্লাস শিওর, বুঝছো, এসএসসি তোমরা শিওর এ প্লাস করবে, সবকিছু বুঝো, বুঝে করো, সেই অনুযায়ী তো পরীক্ষা তোমরা লিখতে পারো, অ্যাপ্লাই করতে পারো, এসএসসি তোমার এ প্লাস আটকাতে পারবে না, বুঝছো, আমি কথা দেখতেছি, কেউ আটকাতে পারবে না এসএসসি তোমার এ প্লাস, বুঝছো। তো আসি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা আশা করি। আর তোমাদের সবার এসএসসি পরীক্ষার জন্য দোয়া রইলো, সবাই ভালো মতো পড়াশোনা করবা, আসসালামু আলাইকুম।